ফখরুদ্দিন শাহ ফখরুদ্দিন বাহরাম খানের বর্তমান প্রশাসনের বিশিষ্ট এক ব্যক্তি। তদবির আর তকদির যে মানুষকে কত উপরে তুলতে পারে, শাহ ফখরুদ্দিন সাহেব তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অতীত নাম ফখরা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের পালিত পুত্র তাতার খানের বর্মবাহক, সিলাহদার বা তলোয়ার বাহক রূপে তার জিন্দেগির শুরু। সে তাতার খানই আজকের এই বাহরাম খান। সোনারগাঁয়ের হাল মালিক বাহরাম খান। সেই ফখরাই আজকের এই শাহ ফখরুদ্দিন সাহেব, বাহরাম খানের প্রিয়পাত্র ও প্রতাপশালী উমরাহ শাহ ফখরুদ্দিন সাহেব। অনেক চড়াই উতরায় তরিয়ে তরতর করে ঊর্ধ্বমুখে উঠে যাচ্ছেন তিনি। পরের দিন শরীফ রেজা সরাসরি শাহ ফখরুদ্দিন সাহেবের মাকানের উদ্দেশ্যে রওনা হলেন। পথ চিনে আসতে কোনো অসুবিধাই তার হল না। এক কথায় সবাই তাকে দেখিয়ে দিল মাকানটা। সুরক্ষিত মাকান, বিশাল এক এলাকা জুড়ে মাকানটি অবস্থিত। মাকানের সামনে বিস্তীর্ণ এক প্রাঙ্গণ। প্রাঙ্গণ সহ মাকানটি সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। শরীফ রেজা এসে এই সুরক্ষিত মাকানের ফটকের সামনে দাঁড়ালেন। ফটকের পর প্রাঙ্গণ, প্রাঙ্গণটার মাঝ দিয়ে পথ। প্রাঙ্গণ পেরিয়ে এলে শাহ ফখরুদ্দিনের মহল, 2 তলা মহল, বহু কক্ষ বিশিষ্ট সুরম্য ইমারত। মহলের সামনেও ফের স্বল্প উচ্চ আবেষ্টনী, আবেষ্টনের সাথে ছোট্ট আরেক ফটক। এই ফটক পেরোলেই তবেই সে মহল। শরীফ রেজা ফটকে এসে দাঁড়াতেই হৈ হৈ করে ছুটে এলো ফটকরক্ষী শান্ত্রী। সে উচ্চকণ্ঠে হাঁক দিল, কন হ্যায়? শরীফ রেজা বললেন, এটা কি শাহ ফখরুদ্দিন সাহেবের মাকান? জবাবে ফটক রক্ষক বলল, জরুর জরুর, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। কার সাথে? জনাব শাহ ফখরুদ্দিন সাহেবের সাথে। ফটক রক্ষক শরীফ রেজার আপাদমস্তক লক্ষ্য করে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি? শরীফ রেজা বললেন, হ্যাঁ আমি। কে পাঠিয়েছেন আপনাকে? কে পাঠিয়েছেন মানে? মানে কোনো উমরাহ? উমরাহ আমাকে পাঠাবে কেন? তবে কি খোদ হুজুরে আলার লোক আপনি? মানে হুজুরে আলা শানে শওকত বাহরাম খান সাহেব পাঠিয়েছেন আপনাকে? কেন তিনি আমাকে পাঠাবেন কেন? ওই যে বললেন আমার এই হুজুর বাহাদুরের সাথে মোলাকাত করতে চান আপনি। হ্যাঁ, সেজন্যই তো এসেছি। তাহলে? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি দিল্লি থেকে এসেছেন। দিল্লির হুজুর পাঠিয়েছেন আপনাকে, তাই না হুজুর? আরে ফ্যাসাদ, বলছি তো কেউ আমাকে পাঠায়নি, আমি নিজে এসেছি তার সাথে মোলাকাত করতে। তাজ্জব, আপনি আমাদের বাঙ্গালার বা দিল্লির কোন হুজুরের লোক নন? না, আমি বাইরে থেকে এসেছি। তাহলে আপনি আবার কোন মুলুকের উমরাহ? উমরাহ? চেহারাখানা জলুসদার হলেও লেবাস তো কোনো উমরার লেবাস নয়। কেন আমি উমরা হব কেন? তাহলে কে আপনি? একজন ভিন এলাকার লোক, মানে আমি একজন ভ্রমণকারী। তার মানে মুসাফির? হ্যাঁ, তাই ভাবতে পারো। লহমা কয়েক হা করে শরীফ রেজার মুখের দিকে চেয়ে রইল ফটকরক্ষী। তারপর সে হাত ইশারায় শরীফ রেজাকে বলল, আরে ও মিয়া ভাই, আইয়ে, থোড়া ইধার আইয়ে। শরীফ রেজা আরো খানিক সামনে আসতে তার মাথার প্রতি ইঙ্গিত করে ফটকরক্ষী বলল, ওই যন্ত্রটা ঠিকঠাক হে তো জনাব, না তামামটুকুই গড়বড় হো গিয়া? শরীফ রেজা বুঝতে পারলেন ফটকরক্ষী তাকে এখন তাচ্ছিল্য করা শুরু করেছে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, কি বলছো তুমি? বলছি মাথামুন্ডু ঠিক আছে আপনার, না বিলকুল এক দিওয়ানা আদমি আপনি? মানে আপনি স্রেফ একজন মুসাফির, কোনো আমির উমরাহ নন বা এই প্রশাসনের কোনো কর্মকর্তাও নন। তেরা দুয়ারে খাড়া এক মুসাফির এই পয়গাম পাওয়া মাত্র আমার হুজুর বাহাদুর পরিমণি মহল থেকে ছুটে বেরিয়ে আসবেন আপনার মোলাকাতে? এটা ভাবলেন কি করে? তা উনি কি করবেন সেটা আমি বুঝব। তুমি সরো, আমাকে ভেতরে যেতে দাও। আপনাকে ভেতরে যেতে দেব? আপনি বললেন আর অমনি? কি বলতে চাও? আমার বাল বাচ্চা নেই, ঘরে বউ বেটি নেই? থাকবে না কেন? আমি না থাকলে তাদের রুটি জোগাবে কে? তুমি?
তুমি না থাকলে মানে? তোমাকে ভেতরে যেতে দিলে আর আমি থাকবো এই দুনিয়ায়? আমাকে জ্যান্ত পুঁতে ফেলানো হবে? সরো সরো, যত সব পাগলা আদমির কারবার। বলেই সে ফটকে গিয়ে ফটক আরো শক্ত করে বন্ধ করতে লাগলো। তা দেখে শরীফ রেজা ব্যস্ত কণ্ঠে বললেন, আরে করো কি, করো কি? শুনে নিজের কাজ করতে করতে ভ্রুক্ষেপহীন ভাবে সে বলল, আর শোনার কি আছে? শরীফ রেজা বুঝলেন সহজ কথায় কাজ এখানে হবে না। তিনি শক্ত হলেন এবং শক্ত কণ্ঠে বললেন, জরুর আছে, শোনো শোনো শিগগির এদিকে। দ্বার রক্ষী থমকে গেল। সে পেছন ফিরে চাইতে শরীফ রেজা দু চোখ গরম করে বলল, দরওয়াজা খোল দে জলদি। মানে? তোমার হুজুরের সাথে আমার জরুরি আলাপ আছে। আমি সালার জাফর আলীর দোস্ত। খোলো দরজা, বেয়াদব কাহাকার। দ্বার রক্ষক চমকে উঠে বলল, জি হুজুর, কি বললেন? আপনি কার দোস্ত? একই রকম মেজাজের সাথে শরীফ রেজা বললেন, কান নেই তোমার? শুনতে পাওনি? সালার জাফর আলী খান সাহেবের আমাকে ফিরিয়ে দেওয়ার মজাটা? দুই চোখ কপালে তুলে দ্বাররক্ষী এবার ভীত কণ্ঠে বলল, সে কি, কি কাণ্ড, কি কাণ্ড! সে কথা তো আগে বলবেন হুজুর। আসুন আসুন, মেহেরবানি করে আসুন। ছুটে গিয়ে দ্বাররক্ষী ফটক খুলে দিল এবং একপাশে দাঁড়িয়ে মৃদু মৃদু কাঁপতে লাগল। শরীফ রেজা ফটক পেরিয়ে আসতেই সে দুহাত জোর করে সামনে এসে দাঁড়ালো এবং বলল, চুনোপুটি হুজুর, এ গোলাম একেবারেই চুনোপুটি মানুষ। চিনতে না পেরে ঢের ঢের গলতি করে ফেলেছি। ওই সালার হুজুরকে মেহেরবানি করে এসব কথা বলবেন না হুজুর, তাহলে আমার উপর মস্ত বড় গজব নেমে আসবে। চাই কি জান দাও? শরীফ রেজা গম্ভীর কণ্ঠে বললেন, বটে। জি হুজুর, আপনারা হলেন গিয়ে বাঘ সিংহ মানুষ, রুই কাতলা সকলের দণ্ডমুণ্ডের কর্তা। চুনোপুটি মেরে আপনাদের ফায়দা কি হুজুর? আচ্ছা, সে দেখা যাবে। দোহাই হুজুর, এ গুনাহগারের আরজটা ভুলে যাবেন না যেন। আসলে প্রথমে যদি এই পরিচয় দিতেন হুজুর, তাহলে কি আর এমন কোনো বেয়াদবি আপনার সাথে করি আমি? খুব একটা কসুর আমার নেই হুজুর। বললামই তো, দেখবো সেটা। এবার তুমি সরো। জি হুজুর, জি আচ্ছা। সরে দাঁড়ালো ফটক রক্ষক। শরীফ রেজা সামনের দিকে এগোতে লাগলেন আর তাজ্জব হয়ে ভাবতে লাগলেন, কি ব্যাপার, জাফর আলী সাহেবের এত কদর এখানে? তার দোহায় অন্যত্র খাটলেও এখানকার মতো এত তপ্ত নয়। এখানে তার মাত্রাধিক প্রতিপত্তি আছে বলেই মনে হচ্ছে। জাফর আলী কি তাহলে আবার এই শাহ ফখরুদ্দিনের ডান হাত? ফখরুদ্দিন যেমন ডান হাত বাহরাম খানের? ইতস্তত ভাবতে ভাবতে এগোতে লাগলেন শরীফ রেজা। ইমারতের কাছে এসে দেখলেন হাত আড়াই উঁচু আর এক আবেষ্টনী দেয়াল এবং একদম সামনের কামরার সামনে এ আবেষ্টনীর ফটক। এ আবেষ্টনীর ওপারে 5-7 হাত প্রশস্ত একফালি আঙ্গিনা, এরপরেই কামরা। শরীফ রেজা আন্দাজ করলেন এ সামনের কামরায় দহলিজ। দহলিজের দিকে এগোতেই তিনি দেখলেন এখানেও আরেকজন দ্বাররক্ষী ফটকের সামনে আসন পেতে আলস্যে ঝিমুচ্ছে। শরীফ রেজা চিন্তিত হয়ে পড়লেন। আসল লোক পড়েই রইলেন? দারোয়ানদের ফ্যাসাদে বুঝি অপাস যেতে হয় তাকে? আরো খানিক কাছে আসতে আশ্বস্ত হলেন তিনি। এ দারোয়ান চেনা দারোয়ান। এ দারোয়ান দিদার আলী। পয়লা দিন থেকেই তিনি দেখেছিলেন জাফর আলী সাহেবের সাথে কথা বলতে। দিদার আলীর হুজুর জাফর আলী সাহেবকে সাক্ষাৎ করতে বলেছেন এই কথা বলতে। দিদার আলীর হুজুর তাহলে অন্য কেউ নয়, এই শাহ ফখরুদ্দিন সাহেব। বুকে কিছুটা বল নিয়ে শরীফ রেজা দাঁড়ে এসে দাঁড়ালেন। মানুষের পদশব্দ পেয়ে ধর্মর করে উঠে দাঁড়ানো দারোয়ান দিদার আলী ব্যস্ত কণ্ঠে বলল, কে? শরীফ রেজা সহজ কণ্ঠে বললেন, আমাকে চিনতে পারছ দিদার আলী মিয়া? আমতা আমতা করে দিদার আলী বলল, হা, মানে যারা যারা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। ওই যে সেদিন ওই সদর রাস্তায় জাফর আলী সাহেব যখন ওই পাগলা 2 টহলদারের উদ্দেশ্যে তলোয়ার টেনে বের করলেন, তখনই তো তুমি গিয়ে হাজির হলে সেখানে। তাই গিয়েছিলাম। ওখানে তো ছিলাম আমি, ওই সেপাইদের পেছনে। তাই তাহলে ওখানে এক ঝলক দেখেছিলাম। তা এখানে এই মকানের সাহেবের সাথে, মানে জনাব শাহ ফখরুদ্দিন সাহেবের সাথে মোলাকাত করতে চাই। দিদার আলীর চোখের ভ্রু টান হল। সে তাকে নিরিখ করে প্রশ্ন করল, আপনি কি তার কোনো আত্মীয়? না, আত্মীয় নই, তবে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তার পরিচিত। কোথা থেকে আসছেন আপনি?
আপাতত ভুলুয়া থেকে। কে পাঠিয়েছেন আপনাকে? বলতে গিয়ে চেপে গেলেন শরীফ রেজা। ফৌজদার সাহেবের প্রসঙ্গটা সবার সামনে না টানাই ভালো। কথাটা ঘুরিয়ে তিনি বললেন, তার কথা তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তুমি তাকে চিনবে না, কিন্তু তোমার হুজুর তাকে চেনেন। কোনো খত এনেছেন তার কাছ থেকে? না, কোনো খত টত তো আনেনি। তবে হুজুরের সাথে কাজটা কি আপনার? কাজ মানে একটু দেখা সাক্ষাৎ করা আর কিছু আলাপ সালাপ করা। দিদার আলীর চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। সে ক্ষুণ্ণ কণ্ঠে বলল, মাফ করবেন জনাব, হুজুরের কাছে কথা বলাই আমার সম্ভব নয়। কেন? আলতু ফালতু লোকের সাথে সাক্ষাৎ উনি করেন না। সঠিক পরিচয় না পেলে তো অচেনা লোকের সাথে নয়। তা আমি খুব দামি লোক নই ঠিকই, তবে সাতগাঁয়ের শায়ক হুজুরের আমি একজন খাদেম। কার? সাতগাঁয়ের দরবেশ শায়ক শফি হুজুরের। কার? সাতগাঁয়ের দরবেশ শায়ক শফি হুজুরের? হ্যাঁ হ্যাঁ, তারই। তার খাদেম হলেও হয়তো দেখা করতে পারেন উনি, তবে তার প্রমাণ চাই। শুধু মুখে তার খাদেম বললেই চরম পরিচয় হল না। তুমি কি বলছো? বিব্রত দিদার আলী বিনয়ের সাথে বলল, কেন আমাদের মতো গরিব মানুষের ভাত মারবেন হুজুর? বলছি তো, উপযুক্ত কাজ বা সঠিক পরিচয় ছাড়া সবার সাথে সাক্ষাৎ উনি করেন না। আমার পরিচয় সালার জাফর আলী সাহেব জানেন, তার সাথে যথেষ্ট খাতির আছে আমার। তাহলেও আমার হুজুর হয়তো মোলাকাতে রাজি হবেন, কিন্তু ওই জাফর আলী সাহেবের খত থাকতে হবে, নচেত ওই হুজুরকে সঙ্গে আনতে হবে। তা না হলে আমাকে বলে ফায়দা নেই, আমার দ্বারা আপনার কোনো উপকারই হবে না। আহা, আমার কথাটা তোমার হুজুরকে গিয়ে বলোই না একবার। পাগল হয়েছেন হুজুর? দুই একবার এরকম অনুরোধ রক্ষে করতে গিয়ে ঢের আক্কেল হয়েছে আমার। আপনি যেই হন, উপযুক্ত পরিচয় নিয়ে আসুন, আমি সসম্মানে আপনাকে আমার হুজুরের কাছে নিয়ে যাব, ব্যাস। শরীফ রেজা সত্যি এবার মহা মুশকিলে পড়লেন। হতাশ কণ্ঠে বললেন, তাহলে? এরপর আর তাহলে কিছু নেই হুজুর, যা বললাম তাই করুন, তা না হলে ফিরে যান। আর আমি কত বলবো আপনাকে? ফিরে যাব? আরে বলেন কি, ফিরে যাবেন না তো কি ওইভাবে দাঁড়িয়ে থাকবেন ওখানে? কিন্তু সহজে না গেলে সেপাই রাখতে হবে আমাকে। যদি মানি লোক হন, তাহলে আর খামাখা মানটা হারাতে যাবেন কেন? যান যান। একদম চরম জবাব। এরপর আর কথা কিছু চলে না। শরীফ রেজা পুরোপুরি নিরাশ হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, লাল মোহাম্মদ লাড্ডু মিয়ার সত্যি সত্যি দিব্য দৃষ্টি আছে। অচেনা লোককে নিয়ে দিল্লির এসব ধামাধরা উমরাদের সত্যি সত্যি জানে বড় আতঙ্ক। পদ আর জান হারানোর ভয়ে এরা একদম মেপে মেপে ধাপ ফেলতে অভ্যস্ত। অতিরিক্ত কথা আর অচেনা লোকের সঙ্গ অত্যন্ত সতর্কতার সাথে এরা পরিহার করে বসে আছেন। অতএব আর অধিক চেষ্টা অর্থহীন। একমাত্র জাফর আলী সাহেবকে ব্যবহার করা গেলেই হয়তো ফখরুদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ তার সম্ভব, নচেত তাকে এ খাহেশ সুবিধা বালকের মতো দিল থেকে বিদায় করে দিতে হবে। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণে সব চিন্তা করে অবশেষে পেছন দিকে ঘুরতে গেলেন শরীফ রেজা। ঠিক এই সময়ে তার কানে এলো এক নারী কণ্ঠের আওয়াজ, দিদার আলী, ওকে আসতে দাও। চমকে উঠে ঘুরে দাঁড়ালেন শরীফ রেজা। সামনের দিকে চোখ তুলেই তিনি তাজ্জব বনে গেলেন। দেখলেন দহলিজের থামের আড়ালে দাঁড়ানো গতকালের টাঙ্গার সেই যুবতী। মাথায় তার বোরকা আছে ঠিকই, কিন্তু মুখের ঢাকনা তোলা। আলতোভাবে থামের আড়ালে থাকলেও শরীফ রেজা মুখখানা তার সরাসরি দেখতে পেলেন, আর দেখেই তাকে চিনতে পারলেন। তরুণীটির ডাক শুনে দিদার আলী সন্ত্রস্ত হয়ে উঠল। সে শশব্যস্তে ঘুরে দাঁড়িয়ে বলল, জি আপা। তরুণী তাকে পুনরায় আদেশ করলেন, ওনাকে আসতে দাও। জি আপা, জি জি। তৎক্ষণাৎ ছুটে এসে অত্যন্ত ব্যস্ততার সাথে দিদার আলী ফটকের দ্বার মেলে ধরল এবং একান্ত বিনয়ের সাথে পুনঃ পুনঃ বলতে লাগলেন, যান হুজুর যান, মেহেরবানি করে যান। হতভম্ব শরীফ রেজা ইতস্তত করতে লাগলেন। তা দেখে তরুণী ফের ঈষৎ হেসে বললেন, ওরা হুকুমের গোলাম, ওদের উপর যার নির্দেশ আছে তাই ওরা করেছে, ওটা মনে নেবেন না, আসুন। ভেতরে প্রবেশ করে শরীফ রেজা ধীরে ধীরে দহলিজের বারান্দার কাছে এলেন। মুখের ঢাকনা নামিয়ে দিয়ে তরুণীও আরো সামনে বেরিয়ে এলেন এবং বিনম্র কণ্ঠে বললেন, আসুন আসুন। শরীফ রেজা তবুও সহজ হতে পারলেন না। কুণ্ঠিতভাবে বললেন, কিন্তু আপনি এখানে মানে? বাধা দিলেন তরুণী। বললেন, আহা,
ওসব কথা পরে, বসবেন তো আগে, বসুন। অগত্যা তরুণীটির পিছে পিছে দহলিজে প্রবেশ করলেন শরীফ রেজা। খোলামেলা আলোক উজ্জ্বল প্রশস্ত এক কক্ষ। প্রয়োজনীয় আসবাবপত্রে কক্ষটি সুসজ্জিত। আসবাবপত্র তামামি, মূল্যবান ও সুরুচি সম্পন্ন। দেয়াল মেঝে পরিচ্ছন্ন, আসবাবপত্রের আধিক্য নেই। উৎকট ও চোখ ঝলসানো রংবর্ণের বাহার নেই। কক্ষের ভেতর নজর দিয়ে শরীফ রেজা অনুভব করলেন, বাইরে থেকে যত কর্কশই মনে হোক, এদের ভেতরটা অনেকখানি মসৃণ। একটি বসার আসন দেখিয়ে দিয়ে তরুণীটি শরীফ রেজাকে বসার অনুরোধ করলেন। শরীফ রেজা বসলে কিয়ৎদূরের সামনেই আর এক আসনে তরুণীটি উপবেশন করলেন এবং সহাস্যে ও সকৌতুকে প্রশ্ন করলেন, তারপর হঠাৎ এখানে কি মনে করে? শরীফ রেজা নতমস্তকে বললেন, জি। আমার খোঁজে নাকি? আপনার খোঁজে? জি না, জি না। দমে গেলেন তরুণী। প্রশ্ন করলেন, আপনি আমার খোঁজে আসেননি? শরীফ রেজাও বিস্মিত হলেন, বললেন, জি না, আপনি এখানে আছেন তা তো আমি জানিই নে। তাহলে আপনি এখানে কার কাছে এসেছেন? এই মকানের মালিকের কাছে, অর্থাৎ জনাব শাহ ফখরুদ্দিন সাহেবের কাছে। তার কাছে? জি, কিন্তু আপনি? আমার নাম ফরিদা বানু, বেগম ফরিদা বানু। ওই শাহ ফখরুদ্দিন সাহেবই আমার আব্বা। শরীফ রেজা অতিশয় তাজ্জব হলেন, বললেন, বলেন কি, এত অদ্ভুত এক যোগাযোগ দেখছি। তাই তো, আপনি আমার কাছে আসেননি, তবু আমার সাথে আবার আপনার সাক্ষাৎ হল। আপনি দেখা মাত্রই চিনতে পারলেন আমাকে? জি। দেখে আমাকে চিনতে পারলেন? কেন এ প্রশ্ন করছেন? না মানে, গতকাল আমি যে অবস্থায় ছিলাম, অর্থাৎ আমার যে অবস্থায় হয়েছিল, আজ আর তো সে অবস্থায় নেই আমি, তাই বলছি। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছেন। আমি ওই উপরতলার বারান্দায় ছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি আপনার মতোই কে একজন কথা বলছেন দিদার আলীর সাথে। বারান্দার কিনারে এসে নিচের দিকে ভালো করে লক্ষ্য করলাম। লক্ষ্য করে তো খানিকটা থমকেই গিয়েছিলাম। আমার একটু সন্দেহ হয়েছিল, সত্যি সত্যি আপনি না অন্য কেউ, এই ভেবে। কেন, দূরে ছিলাম বলে? না, ব্যাপারটা ঠিক তা নয়। আসলে এত সুন্দর চেহারা আপনার, গড়নে বরণে, এমন একজন নিখুঁত আর আকর্ষণীয় মানুষ আপনি, খানিকটা আঁচ করলেও কাল এতটা বুঝে উঠতে পারেনি। শুধু আপনার মুখখানা ভালোভাবে চেনা ছিল বলেই আমার ওই সন্দেহটা বেশিক্ষণ টিকেনি। আচ্ছা। সঙ্গে সঙ্গে নেমে এই বারান্দায় এসে দেখি, হ্যাঁ ঠিকই আপনি। বলেই ফরিদা বানু মুখ নিচু করলেন। বোরকা ঢাকা থাকলেও শরীফ রেজা অনুমান করল ভদ্রমহিলা মৃদু মৃদু হাসছেন। জবাবে কি বলবেন তা ঠিক করার আগেই তরুণী ফের মুখ তুলে বললেন, তার চেহারা আপনার যত ভালোই হোক, মানুষটি আপনি বদরাগী। বদরাগী? খুবই বদরাগী। এবার ফরিদা বানুর কথার সাথে হাসির শব্দ ধ্বনিত হল। শরীফ রেজা প্রশ্ন করলেন, কেন বলুন তো? ভুল যে আমার হয়েছিল পরেই বুঝতে পেরেছিলাম। আপনার চেহারার মধ্যে ইঙ্গিত ছিল আপনি উঁচু তবকার লোক, বকশিস নেয়ার লোক নন। কিন্তু সেটা তো বুঝতে পারলাম পরে। তার আগে আপনি খেপে গেলেন। এত রাগ আপনার? খেপে গেলাম? গেলেন না? ওই হুড় হাঙ্গামার মধ্যে ভুল করে বকশিস না হয় দিতেই চাইলাম আমি। আপনি তো পুরুষ মানুষ, কোনো কম বুদ্ধির আওরাত নন। আপনি সেটা হাসি মুখে ক্ষমা করতে পারলেন না? বকশিস দিতে চাইলাম আর অমনি আপনি গুস্সা হয়ে সরে গেলেন ওখান থেকে। শরীফ রেজা সংকটে পড়ে গেলেন। কি জবাব দেবেন এর দিশে করতে পারলেন না। অবশেষে নতমস্তকে বললেন, না না, আপনি যতটা ভেবেছেন ব্যাপারটা আসলে বলেই চলে ফরিদা বানু। এত বড় একটা উপকার করলেন, এত অর্থের মাল এত তকলিফ করে পৌঁছে দিলেন আমাকে, আর তার বিনিময়ে একটা দিল খুলে ধন্যবাদ দেওয়ার সুযোগ বা আপনাকে একটা দাওয়াত দেওয়ার মৌকা কিছুই আমাকে দিলেন না। আচ্ছা লোক আপনি। যা হোক, দেখুন, বুঝার ভুল আপনারও, বুঝার ভুল আমারও। দেখা না হলে তা নিয়ে আর বলতেই তো যেতাম না। কিসমতের জোরে দেখাটা হঠাৎ করে হয়ে গেল বলেই বলছি। আমি ভেবে অবাক হই, আমি একজন মেয়ে ছেলে, চেহারা আমার যত কুৎসিতই হোক, এত মূল্যের অলংকার আমার সাথে আছে যখন, তখন আমি লোকটাকে, কোথায় আমার বাড়ি, এ নিয়েও এতটুকু আগ্রহ আপনার মধ্যে রইল না? একজনের বিপদ দেখলেন, উপকার করলেন, ব্যাস, তার সাথে সম্পর্ক আপনার শেষ। আমি বুঝে উঠতে পারছি না কোন কিসিমের ইনসান আপনি। শেষের দিকের কথা কয়টি মেঝের দিকে নজর রেখে বলে গেলেন ফরিদা বানু। এরপর তিনি নজর তুলেই হক চকিয়ে গেলেন।
শরমে ও সংকোচে শরীফ রেজার মাথাটা ইতোমধ্যে নিচের দিকে চলে গেছে। তা দেখে আবার তিনি হৈ হৈ করে উঠলেন, বললেন, ছি ছি ছি, এই দেখুন কি বেয়াদবি, কি বেয়াদবি! বাড়িতে ডেকে এনে আবার আমি কি কসুর করে ফেললাম? দোহে আপনার, আপনি শর্মিন্দা বোধ করবেন না? আস্তে আস্তে মাথা তুলে শরীফ রেজা বললেন, জি, আমি আপনাকে খাটো করার জন্য বা রাগ মেটানোর জন্য এসব কথা বলছি না। আপনার নির্লোভ আচরণ আর প্রচন্ড আত্মসম্মানবোধ আমাকে মুগ্ধ করেছিল বলেই আমি ভুলতে পারিনি আপনাকে। আপনার প্রতি আমার একটা দরদ জন্মে গিয়েছিল, আর সেই জন্যই আপনাকে আপনার যোগ্য সম্মান না দিতে পারার আফসোস বড়ই পীড়া দিচ্ছিল আমাকে। আপনাকে এই আচরণভাবে পেয়ে যাওয়ায় অনেকটা অমনি অমনি হড়হড় করে বেরিয়ে গেছে সব কথা। আপনি কিছু মনে নেবেন না, দোহাই আপনার। ফরিদা বানুর আচরণে শরীফ রেজা পুনরায় সজীব হয়ে উঠলেন, বললেন, না না না, মনে করার কথাটা এখানে কি আছে? আশ্বস্ত হলেন ফরিদা বানু। একটু নড়ে চড়ে বসে হাসি মুখে বললেন, এবার আপনার কথা বলুন। আব্বার সাথে কি দরকার আপনার? তার সাথে কি আপনার আগে থেকেই পরিচয় আছে? জি না, উনার এক পরিচিত ব্যক্তি আমাকে বলেছিলেন সোনারগাঁ এসে পারলে উনার সাথে সাক্ষাৎ করতে। আচ্ছা, তা কে তিনি? তিনি এককালে সোনারগাঁয়ের ফৌজে চাকরি করতেন, ফৌজদার ছিলেন, এখন অবসর গ্রহণ করেছেন। ফরিদা বানুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, জনাব সোলাইমান খান সাহেব কি ওই ভুলুয়াই বাড়ি? শরীফ রেজাও সোচ্চার হয়ে উঠলেন, বললেন, সে কি, আপনি তাকে চেনেন? আরে বলেন কি, উনি তো আমার বড় আব্বা হন। নিজের না হলেও আমাদের সম্পর্কটা ওই রকমই ছিল। জনাব বাহরাম খানের প্রথম আমলে উনি যখন এই সোনারগাঁয়ের প্রশাসনে ছিলেন, তখন একসময় আমরা পাশাপাশি থাকতাম। তাই নাকি? উনি কত স্নেহ করতেন আমাকে, তখন আমি ছোট। কতদিন আমি ওনাকে কতভাবে জ্বালিয়েছি। আমার কত আবদার ওনাকে যে পূরণ করতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। আমার আব্বাকেও খুব ভালোবাসতেন তিনি, ছোট ভাইয়ের মতো দেখতেন। তাজ্জব, আপনি তার কে? মানে উনি আপনার কে হন? না, নিজের কেউ নন, ওই আপনারই মতো ব্যাপার। উনি আমাকে খুব স্নেহ করেন। আচ্ছা, তা আপনাদের পরিচয় হলো কিভাবে? সাতগাঁয়ের ওই সুফি সাহেব, মানে ওই দরবেশ শায়খ শাহ শফি হুজুরের উনি একজন বিশিষ্ট মুরিদ, আমি ওই শায়খ হুজুরের একজন নগণ্য খাদেম। এই সুবাদে প্রথমে আমাদের পরিচয়। ফরিদা বানু আরেক দফা উৎফুল্ল হয়ে উঠলেন, বললেন, ওই সাতগাঁয়ের শায়খ হুজুরের খাদেম আপনি? কি আশ্চর্য! আব্বাও তো দরবেশ হুজুরের পরম ভক্ত, উনার প্রতি খুবই শ্রদ্ধা আব্বার। সে কি, আপনার আব্বাও কি আমার হুজুরের মুরিদ? না, ঠিক মুরিদ নন। সুফি দরবেশদের প্রতি এমনিতে আব্বা খুব শ্রদ্ধাশীল, তবে ওই সাতগাঁয়ের সুফি সাহেবের প্রতি তার শ্রদ্ধাটা খুব বেশি। আপনার আব্বার পরিচয় আছে তার সাথে? দেখা তো তিনি তার সাথে করেছেনই কয়েকবার। এই বাহরাম খান সাহেবের সাথে সাতগাঁয়ে অনেকদিন ছিলাম আমরা। সাব্বাস, তাই তো কথায় বলে সারা জাহানের মুমিন মুসলমান সব এক। জি, এ দেখুন না, ঘুরে ফিরে আমরা খুব কাছের লোক হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে আব্বাকে ডেকে দেই, আপনাকে পেলে উনি খুব খুশি হবেন। জি জি, দিন। আর শুনুন, গতকাল যে খাঁ সাহেবকে দেখেছিলাম, উনি কে? উনি আব্বার দপ্তরের খাস পাহারাদার, খুব ইমানদার আদমি। আমাদের মাকানেই থাকেন, আমরা ছোটরা সবাই তাকে চাচা বলে ডাকি। ও আচ্ছা, তাহলে পাঠিয়ে দেই আব্বাকে। উঠে দাঁড়ালেন ফরিদা বানু। শরীফ রেজার আরেকটু সামনে এসে অপেক্ষাকৃত সংযত কণ্ঠে বললেন, দেখুন, বাচালের মতো অনেক কথা বলে ফেলেছি আপনাকে। একজন অপরিচিত লোকের সাথে এত অল্পতে এত আলাপ আমার জিন্দেগিতে এই পয়লা। হয়তো পরিস্থিতি সম্ভব করলো এতটা। আমার আদব আক্কেল নিয়ে আপনার দিলে যে ধারণাই পয়দা হোক থাকুক, আজ আমার একটা আরজ রাখতেই হবে আপনাকে। আরজ? জি, আজ এখানে দুটো খেয়ে তবে যাবেন। শরীফ রেজা সংকুচিত হয়ে গেলেন, বললেন, সে কি, খেয়ে? বিনিময় দেওয়ার কথা আমি বলবো না, তবে আমার এমন একজন বিশিষ্ট উপকারীকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে পারবো না, এটা কোনো কথার কথাই নয়। সান্ত্বনা বলে আমারও তো একটা কিছু আছে। মুখখানা ঈষৎ কাত করে আগ্রহ ভরে চেয়ে রইলেন ফরিদা বানু। তা লক্ষ্য করে শরীফ রেজা উষ্ণ সম্মতি জ্ঞাপন করতে গিয়ে বললেন, মঞ্জুর। জি, আরজ মঞ্জুর, আপনার দাওয়াত আমি কবুল করলাম। ফরিদা বানু খোঁজ তুলে বললেন, ঠিক আছে, আলবাত। এরপর আর না করার উপায় আছে, তবে আপনার আব্বার তরফ থেকে। ভাববেন না, ভাববেন না, এ নিয়ে মোটেই আপনি ভাববেন না।
এ মাকানে মেহমানদারির ব্যাপারে আমার রায়ই চূড়ান্ত রায়। এছাড়া আপনার এই উপকারের কথা আব্বাকে কাল বলতেই উনি বরং আমাকে দোষারোপ করেই বললেন, পরের সম্পদ আত্মসাৎ যে করে না, বকশিসও নেয় না, এমন লোককে ভদ্রতা করে একটা দাওয়াত দিতেও পারলি নে। খেতে খেতে তার সাথে আলাপ সালাপ করা যেত। দুই চোখ বিস্ফারিত করে শরীফ রেজা বললেন, বলেন কি? ফরিদা বানু সহসা বললেন, জি, ঘটনা এইরকমই। অতপর দ্রুতপদে অন্দরের দিকে চলে গেলেন ফরিদা বানু এবং দ্রুতপদে উপর তলায় উঠতে লাগলেন। দহলিজে বসে বসে শরীফ রেজা ফরিদা বানুর সিঁড়ি ভাঙার শব্দ শুনতে লাগলেন। অভিভূত দিলে তার এলোমেলো হরেক রকম চিন্তা। ইতোমধ্যে আরেক শব্দে শরীফ রেজার মনোযোগ অন্যদিকে আকৃষ্ট হল। দহলিজের অপর দরজায় অত্যন্ত ভারী এক পদশব্দে শরীফ রেজা তৎক্ষণাৎ সেদিকে নজর দিলেন। দেখলেন সেই খাঁ সাহেব, পাহারাদার খাঁ সাহেব। ফরিদা বানুর সাথে গতকাল টাঙ্গায় একেই তিনি দেখেছিলেন। মোটা মোটা খাতার বিরাট এক স্তূপ বেড়ালের বাচ্চার মতো কাঁধে করে নিয়ে সে দরজা পেরিয়ে আসছে। শরীফ রেজাকে দেখে কাঁধে ওই স্তূপ নিয়ে খুশিতে লাফিয়ে উঠলেন খাঁ সাহেব। বললেন, আরে সাহাব, আপ ইধার আ গয়া, কিয়া তাজ্জব, কিয়া তাজ্জব। শরীফ রেজা খাঁ সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। তা দেখে খাঁ সাহেব ফের বললেন, আমাকে পহচান করতে পারছেন না? আদিল খাঁ, আদিল খাঁ, ওই যে কাল পথের উপর মোলাকাত, সালে লোক সব আপনার উপর হামলা করতে এলো। হ্যাঁ, তা কথা হলো ওই যে ফরিদা আম্মার জেওরের ডিব্বা। আরে হ্যাঁ হ্যাঁ, চিনতে তো পেরেছি। তা আপনার নাম আদিল খাঁ? আদিল খাঁ, আদিল খাঁ, আদিল খাঁ আফগানও অনেকেই বলে। কেন আফগান বলে কেন? আমি যে আফগান মুলুকের লোক। ও, তা এ মুলুকে কবে এসেছেন? মানে কতদিন হলো এখানে? অল্প একটু হিসেব করে আদিল খাঁ প্রত্যয়ের সাথে বললেন, 20 বছর কমসে কম। দিল্লি মুলুকে এসে এ হুজুরের নজর পড়ে গেলাম, মোহাব্বত হয়ে গেল, আর নিজ মুলুকে যায়নি। শরীফ রেজার আগ্রহ বেড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, বলেন কি, ওখানে মানে ওই আফগান মুলুকে কেউ আর নেই আপনার? আলবত আছে, এক বেটা, এক জোয়ান বেটা ওই মুলুকে আছে। 5 বছর আগারই বেটা একবার এ মুলুকে এসেছিল। আপনাকে দেশে যেতে বললে না? হ হ, বললে জরুর। তবু আপনি যাননি? আরে বাপ, যাবোটা আমি কোথায়? ও মুলুকে গিয়ে কোথায় থাকবো আমি? কেন, বেটার সাথে থাকবেন? তবা তবা, বেটা থাকে তার শ্বশুরের মাকানে, শ্বশুরের সাথে তেজারতি করে। আমি যাব ওই মাকানে? নেহি নেহি, ও বড় দিকদারি বাপ, এ কভি নেই হোগা। আচ্ছা, বেটা আমার ওই বাত শুনলে না। শাদি করে শ্বশুরের মাকানে চলে গেল। আমিও দিল্লি মুলুকে চলে এলাম, ব্যাস। তাই নাকি? এই মাকানই আমার মাকান, বহুত মিঠা মাকান। নকরি করতে এসে আপন হয়ে গেছি। হুজুর আমাকে পেয়ার করেন, ফরিদা আম্মা দরদ করে, আর কি চাই? এসব ছেড়ে আমি আর যাব কোথায়? ঠিক ঠিক, এ মুলুকে আমার মুলুক বাপ, এ আমার দোসরা মুলুক নেই। সাব্বাস, আল্লাহ আপনার ভালাই করুন। হুজুর মেহেরবান, ফরিদা আম্মাকে ডেকে দেব? না না, দেখা হয়েছে, উনি আমাকে বসতে বলে গেছেন। বহুত আচ্ছা, তাহলে আমি যাই। এতক্ষণে শরীফ রেজার খেয়াল হলো বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন বেচারা, যদিও সেজন্য কোনো তকলিফের আভাসই বেচারার মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। তিনি তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ হ্যাঁ, যান। তা ওগুলো সব পুরানো কাগজ, হুজুরের দপ্তরে যাবে। আচ্ছা, যান যান। সালাম দিয়ে হাসি মুখে বেরিয়ে গেলেন খাঁ সাহেব। সেদিকে চেয়ে শরীফ রেজা পুলক বিষয়ে ভাবতে লাগলেন, এই এক কিসিমের ইনসান এরা। চালাকি নেই, চতুরি নেই, কায়দা করে কথা বলার অভ্যাস নেই, দিলখোলা মানুষ। আদেশ পালন করা ছাড়া কোনো সাথে পাঁচেও নেই, অতিরিক্ত কথার মধ্যেও নেই। মনে এলো একান্ত নিজের কয়টা কথা হড়হড় করে বলে গেল, রাখা ঢাকার ধারে কাছেও গেল না। একটু দরদ আর মমতা পেলে এরা আপনের চেয়েও আপন। বিচিত্র এই পৃথিবী আর বৈচিত্র্যময় মানসিকতার মানুষে বাস এখানে। সিঁড়ির উপর পদশব্দ শুনে শরীফ রেজা তৎক্ষণাৎ পূর্বাবস্থায় ফিরে এলেন এবং সংযত হয়ে বসে শাহ ফখরুদ্দিন সাহেবের ইন্তজার করতে লাগলেন।